সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। স্বাস্থ্যসাথী দুর্নীতি ফাঁস করলেন হুমায়ুন কবির। বাঙালিদের রক্ত এবং ঘাম চুষে সাম্রাজ্য গড়ে তুলছেন মমতা ব্যানার্জিরা, কটাক্ষ অমিত মালব্যর। ভোটের আগেই বড় জয় বিজেপির, ৬৮ আসনে বড় খেলা দেখালো ভারতীয় জনতা পার্টি। জানুয়ারি গেলে সুর নরম হবে, লালু ও কেজরিওয়াল এখন সব ইতিহাস। অভিষেকের মন্তব্য পাল্টা দিলেন দিলীপ। শীতের উইকেট ডাউন, তুষারপাতের জন্য রেডি হয়ে থাকুন, বড় আপডেট দিল আবহাওয়া অফিস। কারচুপি ফাঁসে সফটওয়্যার তোপ অভিষেকের, পিঠ বাঁচাতে জেলা শাসকদের এফআইআর নির্দেশ কমিশনের। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এবার আসা যাক বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের নতুন একটা কেলেঙ্কারি ফাঁস করলেন মুর্শিদাবাদের ভরতপুরের বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর সেই নতুন কেলেঙ্কারি হলো স্বাস্থ্যসাথী কেলেঙ্কারি। কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত এ রাজ্যে লাগু করতে না দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই স্বাস্থ্যসাথীতে কিভাবে ব্যাপক দুর্নীতি হচ্ছে তা তুলে ধরে 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। বিজেপির জাতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য কটাক্ষ করেছেন, বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থা বাঙালিদের রক্ত এবং ঘাম চুষিয়ে তার সাম্রাজ্য গড়ে তুলেছে। একটি সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেছেন, বহরমপুরে মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, সেখানে দেখতে পাবেন যে একটা বেডে 3 জন এবং বেডের নিচে আরও একজন আছে রোগী। এই স্বাস্থ্য পরিষেবা। আবার যে স্বাস্থ্যসাথী কার্ড দিদিমণি দিয়েছেন, দিদিমণির এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কত দুর্নীতি হয় আপনি জানেন? একটা গ্রামের গরিব মানুষ 5,000 টাকার পরিষেবা পেতে গিয়ে তার নামে টিপ দিয়ে নার্সিংহোমগুলো 50,000 টাকা বিল করে। সেই বিল যখন স্বাস্থ্য ভবনে আসে, 5,000 টাকার বিল 50,000 টাকা হলো, অর্থাৎ 45,000 বাড়ালো। তার মানে কত গুণ বাড়ালো? এই বিলটা ছাড়াতে দিয়ে 10,000 টাকা অফিসারদের দিতে হয়, তাহলে সব মিলে গেল 15,000। তার মানে নার্সিংহোমগুলো 5,000 টাকার পরিষেবা দিয়ে 35,000 টাকার লাভ করছে। সেই বিল 1 বছর পরে পাক না, কোনো অসুবিধা নেই। হুমায়ুনের নতুন এই দুর্নীতি উন্মোচনের পর ভিডিও ক্লিপটি এক্সে শেয়ার করে মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করে অমিত মালব্য লিখেছেন, আজই ক্যাক তৃণমূল কংগ্রেস সরকারের আমলে এক বিশাল কেলেঙ্কারির উন্মোচন করেছে। মালদায় 100 কোটি টাকার বন্যাত্রাণ কেলেঙ্কারি, যেখানে তৃণমূল কংগ্রেস নিরীহদের লুট করেছিল। আর এখন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নীল চোখের ছেলে, যিনি গোপন তথ্য ফাঁসকারী হয়েছেন, হুমায়ুন কবির বাংলায় আরও একটি ব্যাপক কেলেঙ্কারির উন্মোচন করেছেন, স্বাস্থ্যসাথী কেলেঙ্কারি। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। ভোট এখনো হয়নি, কিন্তু তার আগেই বড় জয় পেয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট। মহারাষ্ট্র পুরসভা নির্বাচন আসতে এখনো কিছুটা সময় বাকি, তবে মনোনয়ন পর্ব শেষ হতেই একাধিক আসনে ফল কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। মহারাষ্ট্র পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 15ই জানুয়ারি, কিন্তু তার আগেই বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট 68টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। শুক্রবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ মুহূর্তে বহু বিরোধী প্রার্থী মনোনয়ন তুলে নেওয়ার এই আসনগুলিতে আর ভোটের প্রয়োজন পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা 68টি আসনের মধ্যে 44টি আসন পেয়েছে বিজেপি। এই জয় এসেছে থানের, কল্যাণ, ডেম্বিভালি, পুনে, পানভেল, ধুলে, জলগাঁও, ভিওয়ান্ডি ও অহল্যানগর এলাকা থেকে। এছাড়া অজিত পাওয়ারের এনসিপি 2টি আসনে জয়ী হতে চলেছে। এই ফলাফলে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা মুরলীধর মহল পুনে থেকেই পরবর্তী মেয়র হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, আমাদের লক্ষ্য 125টি আসন, এর মধ্যে 2টি আসনে আমরা ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে, বাকি রয়েছে 123টি আসন। বিজেপি কর্মী সমর্থকদের একাংশের দাবি, এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রয়েছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের জনপ্রিয়তা এবং রাজ্য সভাপতি রবীন্দ্র ভবনের নির্বাচনী পরিকল্পনার। তাদের নেতৃত্বেই মহারাষ্ট্রে বিজেপির সংগঠন আরও শক্ত হয়েছে বলে দাবি দলের। এদিকে এই জয় ঘিরে কড়া অভিযোগ তুলেছে উদ্ধব ঠাকুরের শিবসেনা। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। নতুন বছরে ফুরফুরে মেজাজে পুরনো দিলীপ ঘোষ ফের দেখা গেল তাকে ইকো পার্কে। সল্টলেক অফিসে নতুন ঘর পেয়েছেন সদ্য। এই অনুভূতি কেমন জিজ্ঞেস করতেই তিনি বলেন, নতুন কিছু ঘটে গেছে। 2025 সাল
চলে গেছে, নতুন করে ভাবুন, যেটা হচ্ছে ভালো হচ্ছে, আরও ভালো হবে। ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে শনিবার একাধিক রাজনৈতিক বিষয় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পার্টি যা বলবে সেটাই সর্বোপরি, যারা নীতি নির্ধারক তারাই পরামর্শ দেবেন। দলের স্ট্র্যাটেজি বা পরিকল্পনা নিয়ে কে মুখ খুলবে সেটা আগেই ঠিক করা থাকে। শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবির প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, আমি কারোর নাম করে কিছু বলিনি, কোনোদিন বলবো না, পার্টি যেটা ঠিক করবে সেটাই হবে। হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে তিনি বলেন, অনেকের দিলীপ ঘোষকে অন্যরকম মনে হতে পারে, যার যেমন মনে হয়। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে তিনি জানান, সোমবার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে এই বিষয় নিয়ে বৈঠক রয়েছে। দিলীপ ঘোষ বলেন, আমরা বারবার দাবি করেছি যাতে বুথের ভিতরে বাহিনী থাকে, ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, ভোট লুট হয় বুথের ভিতরে। আমাদের সামনেই এই ঘটনা বহুবার ঘটেছে। তার দাবি, বুথের ভিতরে বাহিনী থাকলেই মানুষ নিশ্চিন্তে ভোট দিতে যাবে, তাহলে তৃণমূলের টেকা মুশকিল হবে। বাহিনী বাড়লে বিজেপির ভোট বাড়বে কি না সেই প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, বাহিনী যথেষ্ট সংখ্যায় আসে, পঞ্চায়েত ভোটেও পর্যাপ্ত বাহিনী ছিল, কিন্তু ভোট হচ্ছে বুথে আর বাহিনী বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, আই কার্ড ছাড়া কাউকে বুথে ঢুকতে দেওয়া যাবে না। বুথে কি হচ্ছে সেটাও বাহিনী দেখবে, তাহলে নিরপেক্ষ ভোটাধিকার সম্ভব। ঘর ছাড়ার সময় আবেগ কাজ করছিল কি না সেই প্রশ্নে তার মন্তব্য, একটা সময় মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, ওটা তো একটা ঘর, কত লোক পার্টি ছেড়ে চলে যায়, এগুলো চলতেই থাকে। পার্টি বা রাজনীতি কারো পছন্দ অপছন্দ চলে না, নিজের নিয়মেই চলে, অ্যাডজাস্ট করে নিয়ে এগোতে হয়। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। বর্ষ শেষ ও বর্ষবরণে বেশ জাঁকিয়ে শীত পড়েছিল। শীতলতম দিন দেখেছিল কলকাতা। বহু বছর পর শহরের তাপমাত্রা 13 ডিগ্রির ঘরে পৌঁছেছিল, তবে ওইটুকুই। 2 দিন যেতে না যেতেই শীতের শক্তি ক্ষয়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দফা রফা হয়ে গেল। 6 দিন পর ফের 14 ডিগ্রির ঘরে পৌঁছে গেল কলকাতার পারদ। আর কি তাহলে ঠান্ডা পড়বে না? মন খারাপ করবেন না, শীতপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কি বলছেন তারা, কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রির উপরে উঠে গিয়েছে পশ্চিমা অঞ্চলের তাপমাত্রা। মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, তবে শীতপ্রেমীদের জন্য ভালো খবর রয়েছে। এই ঝঞ্ঝা কাটিয়ে মঙ্গলবার থেকে আবার পারদ পতন শুরু হবে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ফের জাঁকিয়ে শীতের আশা। এদিন দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা, রাজ্যে আরও ঘন হবে কুয়াশা। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে। উইকেন্ডে তুষারপাতের সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে আজ পারদ থাকবে ঊর্ধ্বমুখী। রবিবার বাড়বে তাপমাত্রা, তারপর 2-3 দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের পারাবতনের আশঙ্কা। মঙ্গলবার থেকে পারাবতন শুরু। বুধবার বৃহস্পতিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। ওড়িশার উপকূলে রয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত, এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় রাজ্য প্রশাসনের আধিকারিকদের কাঁধে বন্দুক রেখে সরকারি কর্মীদের মাঠে নামিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে তৎপর নির্বাচন কমিশন। আদতে কী হবে? দিল্লি নির্বাচন কমিশনের শীর্ষ পদ থেকে গোপন সফটওয়্যার ব্যবহার করে ভোটার নাম ঢোকানো বা বাতিলের কাজ চালাচ্ছেন সিইসি জ্ঞানেশ কুমার, ফাঁস করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই রাজ্যের মুখ্য সচিবকে টপকে জেলা শাসকের নির্দেশ দেওয়া শুরু নির্বাচন কমিশনের। 2 জেলার জেলা শাসকদের এফআইআর করার নির্দেশ জারি কমিশনের। এনুমারেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল দক্ষিণ 24 পরগনার 2 ও পূর্ব মেদিনীপুরের 1 আধিকারিককে। সেই সঙ্গে রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়। তবে সাসপেনশন কার্যকর হলেও রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো এফআইআর দায়ের না হওয়ায় কমিশন এবার স্বতঃপ্রণোদিতভাবে জেলা শাসকের এই পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। সাসপেন্ড হওয়া আধিকারিকদের প্রশাসনিক পরিচয় স্পষ্ট করা হয়েছিল কমিশনের তরফে। দেবোত্তম দত্ত চৌধুরী দক্ষিণ 24 পরগনা জেলার গ্রামীণ উন্নয়ন শাখার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তথাগত মণ্ডল জয়নগর ব্লকে মহাত্মা গান্ধী কর্মসংস্থান প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ছিলেন। বিপ্লব সরকার পূর্ব মেদিনীপুর জেলার সংখ্যালঘু বিষয়ক দপ্তরের ডিস্ট্রিক্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সুদীপ্ত দাস তমলুক ব্লক পঞ্চায়েতের অ্যাকাউন্টেন্টস ও অডিট অফিসারের দায়িত্বে ছিলেন।